আকস্মাৎ দুই ভাই ভ্রান্তিতে পড়ে গেছে। সবচেয়ে করুণ অবস্থা আহিলের। আহনাব তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সকাল ঠোঁট টিপে হাসছে। আহনাব গম্ভীর হয়ে প্রশ্ন করল, তুই এমন করলি কেন? আহিল ফাঁকা ঢোক গিলে বলল, না মানে কেন জানি মুখ থেকে বের হয়ে গেল। এমনি এমনি। না আসলে তুমি হঠাৎ ভয় পেলে তাই আমিও ভয় পেয়ে গেছি। কথাটা যুক্তির মধ্যে পড়ল কিনা আহনাব তা নিয়ে বিশেষ খাটল না। বলল, কোথাও যাচ্ছিলি যা। এরপর যে অর্ষার দিকে তাকিয়ে বলল, এভাবে হুটহাট কোথাকে সামনে এসে পড়ো বুঝি না। কবে জানি হার্ট অ্যাটাক হয়ে যায়। অর্ষাকে পাশ কাটিয়ে আহনাব রুমে চলে গেল। আহিল আর সময় নষ্ট করেনি। দ্রুত লম্বা পায়ে ফেলে নিজের রুমে চলে গেল। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে সকালকে বলল, চলো। সকাল মনে মনে হাসলো, সামনে প্রকাশ করল না, মুখে বলল, চলেন। ইফতারির সময় সকল একত্র বসেছে, টেবিলে বসেনি, ফ্লোরে বসেছে। ছেলেরা সবাই এক সাইডে আর মেয়েরা সবাই এক সাইডে। এই সময়টাতে সকাল চুপচাপ থেকে কোনো রকম দুষ্টুমি করেনি, আহিলকে জ্বালাতনও করেনি। মোট কথা বাড়ির কাউকে বুঝতে দেয়নি কিছু। ইফতারের পর ছেলেরা মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। মেয়েরা সবাই বাসায় নামাজ পড়ে নিয়েছে। কুসুম বিশ্রাম করার জন্য আফরিনের রুমে শুয়েছে। সকাল, তিয়াস আর অর্ষা আছে অর্ষার রুমে। লামিয়া, চুই আর রেশমি ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছে। সকাল তিয়াসের সুড়সুড়ি দিচ্ছিল আর তিয়াসও খিলখিল করে হাসছিল। অর্ষা কাত হয়ে শুয়ে আছে, শরীরটা ক্লান্ত লাগছে খুব। তিয়াসকে চুমু দিয়ে সকাল জিজ্ঞেস করলো, আপনার বাকি বান্ধবীরা কোথায় আপু? ছাদে গেছে। এই সময় ছাদে? ওদের ইচ্ছে কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আর সবাই কোথায়? অর্ষা সরু চোখে তাকে জিজ্ঞেস করলো, আর সবাই কোথায় জানতে চাচ্ছ? নাকি আহিল কোথায় সেটা জানতে চাচ্ছ? সকাল ধরা খেয়ে যায়, চোখ মুখে অস্বাভাবিক অবস্থা, মুখে কোনো রা নেই। অর্ষা উঠে বসে বলল, আমি বুঝি সব। না মানে তেমন কিছু নয় আপু। আহিলকে তুমি পছন্দ করো, তাই তো। খুব বেশি ভুল যদি না হয় তাহলে তুমি সে যার সাথে রেশমিকে নিজের গার্লফ্রেন্ড সাজিয়ে পরিচয় করিয়ে দিয়েছিল, তার মানে আপনি আমায় চিনেন? না, তবে জানতাম সব। তুমি যে সেই মেয়ে সেটা বুঝেছি তোমার হাবভাব দেখে, কিন্তু অবাক লাগছে এটা ভেবে যে রেশমি কিংবা আহিল কেউ বিষয়টি আমায় জানায়নি। ভাবিকে আমি বারণ করেছিলাম, আহিলের কথা কিছু জানি না। তুমি খুব সুন্দর সকাল, স্মার্ট, তবে ছোট, অনেক চঞ্চলও। তোমার বয়সটা এখন চঞ্চলতা। কিন্তু একটা অজানা কথা কি জানো? আহিল কিন্তু বেশ শান্ত স্বভাবের, নরম মনের মানুষ। ওকে জ্বালাতন করে কখনো মন পাবে না। তাহলে কি করবো আপু? করুণ কণ্ঠস্বর বলল সকাল। আপাতত নর্মাল কথাবার্তা বলবে, স্বাভাবিক একটা সম্পর্ক রাখবে। তুমি ওকে বোঝার জন্য সময় নাও, এখন অনেক সময় আছে, ধৈর্যহারা হয়েও না। আহিল যা অপছন্দ করে এমন কিছু করো না। সকাল মুচকি হেসে বলেন, ঠিক আছে আপু, আপনি যা বলছেন আমি তাই শুনবো। এখন তাহলে ভাবির কাছে যাই। যাও। সকাল তিয়াসের আদর করে দিয়ে উঠে দাঁড়ায়। দরজার কাছে যেতেই পিছন থেকে অর্ষা বলে, বাই দ্য ওয়ে, আহিলের পাশে কিন্তু তোমাকে বেশ লাগবে। কথাটি শুনে অর্ষা দিকে ঘুরে তাকায়। সকাল লজ্জামাখা হাসি দিয়ে আবার দৌড়ে চলে যায়। সকাল যাওয়ার কিছুক্ষণ পরই আহনা পাশে সোজা শুয়ে পড়ে সে। ক্লান্ত স্বরে বলে, আর ভালো লাগে না। তিয়াস ছিল অর্ষার বাম পাশে। ডান পাশে এসে আহনাব শুয়েছে। মাঝখানে রয়েছে অর্ষা। তিয়াস অর্ষার পেটের উপর উঠে উকি দিয়ে তাকায় আহনাফের দিক দিয়ে। আহনাফ ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে হেসে ফেলে। হেসে হেসে জিজ্ঞেস করে, কেমন আছো আঙ্কেল? তিয়াস মিষ্টি করে হেসে বলে, আঙ্কেল? আঙ্কেল? আহনাফ ভুরু কুঁচকে বলে, আঙ্কেল আবার কি? কি আরে আঙ্কেল ডেকেছে? বলো অর্ষা। আহনাফ তিয়াসকে নিজের কাছে এনে পেটের উপর বসালো। দুহাত ধরে বলল, আঙ্কেল কি বেটা, বাবা বলো। মাঝখানে ফোড়ন কাটে অর্ষা। বাবা ডাকবে কেন? ফুপিকে মা ডাকতে পারলে ফুপাকে বাবা ডাকতে পারবে না কেন? আমি দেখছি। তুমি প্রায় তিয়াসকে বলো মা ডাকতে। অর্ষা ভ্যাকাচাকা খেয়ে যায়। আহনাফ মিথ্যা বলেনি, সত্যিই সে তিয়াসকে মা ডাকতে শেখাতো, তবে কখনো
এইটুকু বিষয় নিয়ে সে তাকে লজ্জায় পড়তে হবে কল্পনা করতে পারে। অর্ষা সংবিত ফিরে পেয়ে অর্ষা বলে, আমার উপর কি রেগে আছো তুমি? তিয়াস চকলেট খাচ্ছে মাঝখানে বসে। আহনাফ মসজিদ থেকে ফেরার সময় নিয়ে এসেছিল। চকলেটের খোসা ছাড়িয়ে দিতে দিতে অর্ষা বলল, না, রাগ করবো কেন? তাহলে কি অভিমান? কোনোটাই না, মিথ্যে বলছো। তুমিও মিথ্যে বলছো। তোমার চোখও মিথ্যে বলছে। এমন কিছুই নয়। কি কারণে রাগ অভিমান সে মনের ভিতর জমিয়ে না রেখে আমায় বলো, তাহলে নিজেকে হালকা লাগবে। আমাদের মাঝখানে থাকা ভুল বোঝাবুঝিগুলো দূর হবে। রাগ অভিমান নেই তো, কিন্তু তোমার চোখ যে বলছে আমার উপর তোমার একাকার সমান অভিমান রয়েছে। কি সব যে বলছেন! ভুল বলছি না আমি। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? অর্ষা মাথা নত করে বসে আছে। আহনাব শোয়া থেকে উঠে বসেছে। অর্ষা নতজানু করে রাখা মুখের দিকে তাকিয়ে বলল, আমি সম্পর্কটাকে ঠিক করতে চাইছি অর্ষা। অর্ষা নিরুত্তর। আহনাব বলল, অভিমান কি আমায় ফিরিয়ে দেবে? অর্ষার বুক ভারী হয়ে ওঠে। চাপা অভিমানগুলো মাথা চারা দিয়ে উঠে, চোখ ভরে উঠে জলে, নাকে পাটা ফুলছে, ঠোঁট তীর করে কাঁপছে। এখনই যেন চোখের পানিতে বন্যা বইবে। আহনাব আতঙ্কিত স্বরে বলল, এ কি, কাঁদছো কেন তুমি? অর্ষা দুহাতে চোখের পানি মুছে মাথা নাড়ালো, বোঝাতে চাইল যে কাঁদছে না, অথবা কাঁদতে চাইছে না। আহনাব মাথা হাত বুলিয়ে দিয়ে বল, প্লিজ, আমি সরি সব কিছুর জন্য। তুমি কান্না থামাও। আদর আল্লাতে অর্ষার কান্না থামল তো নাই, উল্টো আরো বেড়ে গেল। এক হাতে টেনে কাছে নিয়ে এলো আহনাব। আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিয়ে বলল, সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় অর্ষা। সময়ে জাতাকলে পড়ে আমরা অনেক খারাপ ব্যবহার অন্যায় করে ফেলি। হয়তো আমিও এমন অনেক কিছু করেছি। ভুল তো মানুষ মাত্রই হয়। আমি যদি সম্পর্কটাকে একটা সুযোগ দিই, একবার সত্যি দিই, তাহলে তুমি আমি ফিরিয়ে দেবে না তো? অর্ষা ফোপাচ্ছে। বুকের ভেতরটা ভারী হয়ে রয়েছে। যার সাথে মৃত্যু পর্যন্ত থাকতেও প্রস্তুত, তাকে সে ফিরিয়ে দিবে কিভাবে? চুপ করে থাকবে। তবে তোমার নীরবতাকে কিন্তু সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিলাম। অর্ষা তবুও নীরব রইল। নীরবতার উত্তর তো সে দিয়েই দিয়েছে। সবকিছু মুখ ফুটে বলতে হয়। দুহাতে অর্ষা মাথাটা তুলে ধরে আহনাব এক হাতে মাথা রেখে অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। এরপর আরো জড়িয়ে ধরেছে। এবার আর আলতো করে নয়, বেশ শক্ত করেই জড়িয়ে ধরেছে। সে সময় পাশ থেকে তিয়াস অর্ষার হাত টেনে ধরে বলল, ফুপি, হাগু দে। অর্ষা নিজেকে ছাড়িয়ে নেওয়া অহনাব হত বিলম্ব। সে বিড়বিড় করে বলল, বাচ্চাটা হাগু আসার আর সময় পেল না। ওর রিয়াকশন দেখে অর্ষা হেসে ফেলে। তিয়াসকে নিয়ে ওয়াশরুমে যায়। আহনাব কাঁদো কাঁদো মুখ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, নিজের প্রতিবিলম্বের দিকে তাকিয়ে বলে, আমি কি সত্যি আহনাব, সত্যি কথাগুলো অর্ষাকে বলছি? হায় আল্লাহ, বিশ্বাসই তো হচ্ছে না। নাকি রোজা ধরেছিল? ইস, স্বভাব মনে হয় পাল্টে গেছে। সেই মুহূর্তে আহনাবের প্রতিবিলম্ব যেন বলে উঠে, শুধু স্বভাব নয়, তুমি নিজেও পাল্টে গেছো। আহনাব দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, আমারও তাই মনে হয়। বললাম তো, বললাম। এমন সময় যখন কিনা একটু সুন্দর মুহূর্ত শুরু হচ্ছিল। আর ওই সময় তিয়াসটা রাতে ঘুমানোর সময় আহনাবে একই রকম করতে দেখা গেল। মাঝখানে কোলবালিশ রেখেছে। সে রাগি রাগি চেহারা বানিয়ে বলে, তোমার ভাতিজাকে রাখতে পারলে ভালো হতো, তাহলে এই কোলবালিশটা আর প্রয়োজন হতো না। আপনি কি এজন্য রেগে আছেন? না না, রাগ করবো কেন? পটি কি আর সময় অসময় হিসেব করে আসে নাকি? তাহলে এমন কেন করছেন বুঝতে পারছি না। এখন বুঝতে হবে না, সময় হলে বুঝবেন। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, জানো না? আমি আবার অধৈর্য হলাম কখন? শুয়ে পড়ুন, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। অর্ষা লাইট নিভিয়ে এসে নিজেই শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে বলল, একটা কথা বলি। আপনি হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? আহনাপের রাগ বেশি, জেদ বেশি, মেজাজ খারাপ হয় সময় লাগে না। এবারও তাই হল। অর্ষার এমন কথা শুনে মেজাজ চটে গেল তার। এভাবে কেন বলছো? আমার পরিবর্তন কি তোমার পছন্দ হচ্ছে না? একটা মানুষ কি সব একরকম থাকে? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনিতে জিজ্ঞেস করি। এজন্যই বারবার। যাই হোক, ঘুমাও। আহনাব অন্য পাশে ফিরে শুয়ে বলো, মানুষটা যে কেন এমন? আজকেও তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আহনাবেরই আগে ঘুম ভাঙে।
আহনাফ অর্ষাকে উঠিয়ে নিজে অজু করতে চলে যায়, নামাজ পড়ে, সেহরি, সবকিছুই কেমন যেন গম্ভীর হয়ে শেষ করল। ঘুমানোর সময় তেমন কথা বলল না। দিনে আহিলকে নিয়ে অফিসে গেল। 2টো দিন আহনাফ এভাবেই পার করলো। তার এমন ব্যবহার অর্ষা রীতিমতো বিরক্ত হয়ে গেল। সব সময় একপাক্ষিকভাবে শুধু রাগই দেখাবে। রাতে নামাজ পড়ে আহনাফ বাড়িতে ফিরেছে। ঘরে আসার আগেই রেনুকে বলেছে 1 কাপ চা দিয়ে যেতে। রেনুর বদলে চা নিয়ে এসেছে অর্ষা। আহনাফ গম্ভীর হয়ে থাকলেও অর্ষার সাথে স্বাভাবিক ব্যবহার করে, স্বাভাবিকভাবে কথাবার্তা বলে, যেন কিছুই হয়নি। অন্যদিনে আহনাফে এড়িয়ে চলাটা অর্ষার সহ্য হচ্ছে না। কষ্ট হয়, খারাপ লাগে। সেও চেষ্টা করে নরমাল থাকার, নরমাল ব্যবহার করার, কিন্তু সবার পক্ষে তো আর সবকিছু সম্ভব হয়ে ওঠে না। অর্ষাও ঠিক এরকম ব্যতিক্রম। আহনাফ চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, নামাজ পড়েছো? অর্ষা ছোট করে বলল, হুম। তাহলে আর জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো। একটা কথা বলতাম, বলো। ভাইয়ার কাছে যাব কাল। কয়দিন থাকবো? কোনো দরকার? ইচ্ছে হয়েছে। আচ্ছা। আহনাফ বাধা দিল না। তার মানে অর্ষা যাওয়া হচ্ছে। সে মূলত 2টো কারণে যেতে চাচ্ছে। প্রথমত, ভাইয়ের সাথে আগে কেয়ার সম্পর্কে কথা বলতে হবে, বোঝাতে হবে। আর দ্বিতীয়ত, সে আহনাফের থেকে একটু দূরে থাকতে চায়। মনকে নিজের আয়ত্তে আনার জন্য কিছু সময়ের জন্য চোখের আড়াল হওয়া প্রয়োজন। সে ঘুমোতে যাওয়ার পূর্বে রুহুল আমিনকে ফোন করে তার যাওয়ার কথা বলে দিয়েছে। অপরদিকে অর্ষাকে বাড়িতে রেখে এলেন জহির চৌধুরী। ফিরে আসার সময় বারবার করে বলেছেন, বেশি দিন কিন্তু থাকা যাবে না, জলদি বাড়ি ফিরে আসতে হবে। অর্ষা মৃদু হেসে সায় দিয়েছে। বাড়িতে পৌঁছে আহনাফকে ফোন করে জানিয়ে দিয়েছে। এরপর সারাটা দিন আহনাফের ফোনে অপেক্ষা করছে। কুসুমের সঙ্গে হাতে হাত কাজ করলেও তার মন পড়েছিল ফোনের উপরে। কখন ফোনটা বেজে উঠবে আর কখন সে কাঙ্ক্ষিত মানুষটি ফোন করবে। সন্ধ্যা ইফতারের পর আহিলের ফোন এলো। অর্ষা ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ইফতার করছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ইফতারও করছি। তোরা সবাই ইফতার করেছিস? হ্যাঁ। কি করছিস এখন? কিছু না রে, তিয়াসকে নিয়ে বসে আছি। তোর প্রেম কেমন চলছে? কিসের প্রেম? আমি প্রেম করি নাকি? সকালে সাথে তাহলে কি চলে? হুম? আরে ধুর, পাগল একটা মেয়ে, বাচ্চা, বোঝে না কিছু, তোর চেয়ে বেশি বোঝে। এমনিতে তোর মেয়ে ভালো, তাহলে সমস্যা কি? ভালো লাগে না এসব, প্যারা লাগে। রিলেশন একটা করেই শিক্ষা হয়ে গেছে। অর্ষা শব্দ করে হেসে বলল, সবাই কি আর একরকম হয় নাকি? তাছাড়া এখন অনেক কিছু বদলে গেছে। সকালের সাথে তোর কথা হয়? না, প্রথম রোজা রাতে ফোন দিয়েছিল, আমি কথা বলিনি, কেটে দিয়েছি। নাম্বার মনে হয় রেশমি দিয়েছে। বেয়াদবটার জন্য আমি ফেঁসে গেছি। কথা বলিস, একটু কথা বললে তো আর সমস্যা নেই, ও তোকে আর জ্বালাবে না। তুই কি করে জানলি? কথা হয়েছিল ওর সাথে, ও স্বাভাবিক। কন্টাক্ট রাখতে চাইলেও তুই রাখ, হয়তো জ্বালাবে আর তুইও জ্বলবি। আহিল এবার হেসে বলে, আচ্ছা বল, একটা সত্য কথা বলবি? কি? সকালকে তোর মন থেকে কেমন লাগে? মিথ্যা বলবি না কিন্তু। আহিল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, খারাপ না, ভালোই। অর্ষা ফোনে তখন আহনাফের কল আসে। ওয়েটিং পেয়ে কল কেটে দিয়েছে ইতিমধ্যে। অর্ষা আহিলকে বলল, তোর ভাই ফোন দিয়েছে। আচ্ছা কথা বল, আমি একটু গেম খেলি। ওকে ওকে। ফোন রেখে সে আহনাফকে কল করে। আহনাফ কল কেটে দিয়ে ব্যাক করে, সরাসরি জিজ্ঞেস করে, কেমন আছো? অর্ষা অবাক হয়। সে ভেবেছিল আহনাফ আগে জানতে চাইবে কার সাথে সে কথা বলছিল, কিন্তু সে এটা কথা বলার মাঝখানে একবারও জিজ্ঞেস করল না। দুজনের মধ্যে কথা হলো ফরমাল। কি করো? খেয়েছো? বাড়ির সবাই কেমন আছে? এই টাইপের। এতে অর্ষার অভিমান যেন তরতর করে আরো বেড়ে যেতে থাকে। রোজার মাসে বলো রুহুল আমিন অফিস থেকে আসে আগে আগে বাড়ি ফিরে। 3টায় ছুটি। অর্ষা অপেক্ষা করছিল ভাইয়ের সাথে 2 দিন ধরে কেয়ার কথা বলার চেষ্টা করবে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। কুসুমও চাচ্ছে অর্ষা বলুক, রুহুলকে রাজি করুক। আপন বোন তো, ভালোবাসা বা টান একটু হলেও তো আছে। বিকেলে রুহুল বাড়িতে ফিরল তো ঠিকই, তবে ভীষণ ব্যস্ত দেখালো তাকে। অর্ষার কুসুমের উদ্দেশ্য তাড়া দিয়ে বলো, দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অর্ষা বলল, হঠাৎ? কোথায় যাব? আর বলিস না, আমার এক বন্ধু নাকি আজ বিবাহ বার্ষিক, বাড়িতে ছোটখাটো আয়োজন করেছে। আমার কাছে বন্ধু যারা আছি সবাইকে নাকি যেতে হবে। এত করে বললাম, না গেলেও এখন
যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে যাবে। হাতের অবস্থা খুবই ভালো না। কি যে করি? একেবারে খালি হাতে কি যাওয়া যায় বল? শেষ কথাটা একটু মিনমিন করে চিন্তিত হয়ে বলল রুহুল। অর্ষা ঘরে গিয়ে ব্যাগ থেকে নিজ জমানো টাকা নিয়ে এলো। প্রায় আহনা, পাহিল, আমেনা বেগম, জহির চৌধুরীও ওকে টাকা দেয় কিছু কিনে খাওয়ার জন্য। ও বারণ কেউ কখনো শোনে না। অর্ষা এখন একা বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। কিছু কেনার প্রয়োজন হয় না। বাড়িতে কাউকে বললেই তারা এনে দেয়। তাই টাকাগুলো অক্ষত অবস্থায় থাকে। ৪,৫০০ টাকা রুহুল হাতে দিয়ে বলল, খালি হাতে যাওয়ার দরকার নেই। যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাও। রুহুল খুশি হয়ে অর্ষার মাথায় হাত বুলিয়ে দেয়। টাকাগুলো নিয়ে বলল, যা এবার রেডি হয়ে নে। আমি যাব না ভাইয়া, তোমরা যাও। রোজা রেখে কোথাও যেতে ইচ্ছে করছে না। আমরা রাতে ফিরবো না আজ। তুই একা থাকবি নাকি? তাতে কি হয়েছে? দরকার হলে পাশের বাসার টুম্পাকে এনে আমার সাথে রাখবো। না না, তুই চল। রুহুল অনেক জোরাজুরি করার পর অর্ষা যেতে রাজি হলো না। অজ্ঞাত রুহুলকে হার মানাতে হলো। যাওয়ার আগে টুম্পা মাকে বলে গেছে টুম্পাকে যেন আজ অর্ষার সাথে থাকতে দেয়। অর্ষার মনটা একটু খারাপই হলো। আজ ও কেয়ার বিষয়টা ভাইয়াকে জানানো হলো না। একার জন্য আজ আর ইফতার বানালো না অর্ষা। আজানের একটু আগ দিয়েই বাটি ভরে ইফতার দিয়ে টুম্পার বাসায় এসে পড়ে। মেয়েটা ছোট মতো, ক্লাস 8-এ পড়ে এবার। অর্ষা দারুণ ভক্ত। টুম্পা রুমে যেতে যেতে বলো, তুমি তো বাসায় যাবে না? তাই মা ইফতার পাঠিয়ে দিয়েছে। এগুলো আনা কি দরকার ছিল? ঘরে তো ফলমূল, রান্না করা খাবারও ছিল। দরকার ছিলই। তুমি আর আমি একসাথে ইফতার করব। দাঁড়াও, আমি উঁচু করে আসি আগে। দুজনে একসাথে ইফতার করব। একসাথে নামাজ পড়ো। ফারহান প্রতিদিন শুধু নিয়ম করেই একবার ফোন করে। খোঁজ খবর নিয়ে আবার রেখে দেয়। আজ এখনো ফোন করেনি। কখন করবে কে জানে। অর্ষা আর টুম্পা শুয়ে শুয়ে গল্প করছে। দুজনে গল্প করতে করতে ফের এশার নামাজও সময় হয়ে গেছে। টুম্পা শুধু এশার নামাজ আর ভিতরে নামাজ পড়ে শুয়ে পড়ে। অর্ষা তারাবির নামাজ পড়েছে। বাইরে তখন প্রচন্ড বাতাস বইছিল। ঝড় হবে বোধ হয়। টুম্পা উঠে গিয়ে সব জানালাগুলো ভালো করে বন্ধ করে দেয়। দরজার ভিতরে থেকে লাগিয়ে দিল। মাঝ রাস্তায় যে আহনাপে বৃষ্টির কবলে পড়তে হবে তা কে জানত। অবশ্য সে এতে রাগ করল না। রহমতের বৃষ্টি। মন প্রাণ জুড়ে যাচ্ছে। সে গাড়ি থামিয়ে জানালা দিয়ে বাইরে হাত বাড়ায়। বৃষ্টির পানি ছুঁয়ে মনে মনে আল্লাহকে বলে, সব ঠিক করে দিও আল্লাহ। মনে একটু প্রশান্তি দিও। অসাই বাড়িতে আসার পর থেকে বুকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। রাগ জেদ কোনোটাই নিজের আয়ত্তাধীন রাখতে পারেনি। তাই তো সবকিছু তুচ্ছ-তাচ্ছিল্য করে অর্ষাকে এক পলক দেখার জন্য ছুটে চলে এসেছে। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যেতে যেতেই অনেকটা ভিজে গেছে আহনাফ। হাত দিয়ে শার্টে লেগে থাকা পানি ঝেড়ে চুলগুলো হাতের সাহায্যে ঝেড়ে নেয়। কিছুক্ষণ পর ইতিহস্ত করে দরজায় নক করে। কয়েক সেকেন্ড বাদে দরজা খুলে দেয় টুম্পা। আহনাফ টুম্পাকে চেনে না, তাই সে চুপ করে তাকিয়ে রইল। টুম্পা উৎসাহিত হয়ে বলল, দুলাভাই আপনি? তোমায় তো চিনলাম না। চিনবেনও না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি অর্ষার আপুর হাজবেন্ড। আহনাফ মৃদু হাসল। টুম্পা বলল, আগে ভিতরে আসেন। আহনাফ ভিতরে ঢুকতে ঢুকতেই বলল, বাসা বাকিরা কোথায়? সবাই দাওয়াতে গেছে। আপু এই রুমে নামাজ পড়তেছে। ও আচ্ছা, এবার তোমার পরিচয় দাও শুনি। আমার নাম টুম্পা। এই যে পাশের বাড়িতে দেখছেন, ওই বাসায় থাকি। ভাইয়ার ভাবি তো আজ রাতে ফিরবে না, তাই আমি থাকতে এসেছিলাম। এখন তো আপনি এসে পড়েছেন, আমি চলে যাই? না না, তুমি এত বৃষ্টির মধ্যে কোথায় যাবে? থাকো তুমি, সমস্যা নেই। কিচ্ছু হবে না। ছাতা নিয়ে এক দৌড়ে চলে যাব। কোনো দরকার নেই, তুমি থাকো। টুম্পা আহনাফের কথা শুনল না। সে রুমে থাকা ছাতাটি নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আহনাফ বারান্দা দাঁড়িয়ে থেকে বলল, তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। টুম্পা হেসে বলল, আপনি অনেক ভালো দুলাভাই। আহনাফ মৃদু হাসল। যতক্ষণ না টুম্পা বাড়ির ভিতরে প্রবেশ করল ততক্ষণ আহনাফ বারান্দাতে দাঁড়িয়ে রইল। বৃষ্টির শব্দের কারণে আহনাফ এবং টুম্পার কথোপকথন অর্ষা শুনতে পায়নি। তবে নামাজের মাঝে আহনাফের আগমন সে টের পায়। বুকের ভিতর চিনচিন ব্যথাটাও শুরু হয়। আহনাফের পারফিউমে
মিষ্টি ঘ্রাণটা নাকে প্রবেশ করে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে একবার জড়িয়ে ধরতে। সে মনকে ধাতস্থ করলো, পুনরায় নামাজে মনোযোগ দিল। অন্যদিকে অস্থির চিত্রের রুমের মাঝে পায়চারি করছে আহনাফ। অর্ষা নামাজ শেষ হওয়ার অপেক্ষা করছে। অর্ষা যখন নামাজ শেষ করে এলো, তখন আহনাফ সবকিছু গুলিয়ে যাচ্ছে। যা বলবে বলে ভেবে এসেছিল সব ভুলে গেছে। জড়িয়ে ধরা আকুল আবেদন মনে প্রাণে জাগ্রত হলে বাস্তব ভাবে সে আবেদন সে রক্ষা করতে পারছে না। এদিকে টানা দুদিন পর আহনাফকে দেখে অর্ষার বুকের ভিতর যেন কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। সেটা জড়িয়ে না ধরা অবধি থামবে না। তবু দুজনের সামনেই নিজেদের স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করল। প্রথম কথা, অর্ষা বলো, জিজ্ঞেস করলো হঠাৎ এত রাতে। আহনাফ আমতা আমতা করে বলো, আসলে জরুরি একটা কাজে এদিকে আসতে হয়েছিল। ভাবলাম তোমার সাথে দেখা হয়ে যাক। ও খেয়েছে? না, আজ অফিসে কাজ ছিল তাই বাসায় ইফতার করা হয়নি। এখন সোজা অফিস থেকে এখানে এসেছি। জরুরি কাজে এসেছিলে? বল একটু আগে। নিজের কথা নিজেই ধরা পড়ে গেছে আহনাফ। কি বলবে বুঝতে পারছে না। উপস্থিত কোনো বুদ্ধি এখন মস্তিষ্ক হানা দিচ্ছে না। উত্তরের অপেক্ষা আশা তাকিয়ে রইল। আহনাফ হাসার চেষ্টা করে বলল, এখান থেকে ওই কাজে যাব। ও তাহলে ডিনার করে যান। আচ্ছা। আশা খাবার গরম করতে যায়। আহনাফ ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। নিজেকে ইচ্ছে মতো বকছে সে। নিজেকে বলছে, আহনাফ গাধা, বোকা, তুই কি করতে এসেছিস আর কি করছিস? এত ভয় কেন পাচ্ছিস তুই? নার্ভাস বা কেন হচ্ছিস বুঝতে পারছি না। অর্ষা তোর জন্য কোনো পররানী নয়। সে তোর বিয়ে করা স্ত্রী। তার কাছে আবার সংকোচন কিসের? এখনই যা, গিয়ে শক্ত করে জড়িয়ে ধরবি, কপালে চুমু খেয়ে বলবি ভালোবাসি। বুঝেছিস? সময় নষ্ট করিস না, যা। মনের জোরে সে ফ্রেশ না হয়েই রুমে ফিরে এলো। অর্ষা খাবার সাজাচ্ছিল। আহনাফকে খেতে ফ্রেশ হননি এখনো? তোমার সাথে আমার কিছু কথা আছে। অর্ষা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? পুনরায় সব ঘেটে গেছে আহনাফের। মুখ দিয়ে কাঙ্ক্ষিত কথাগুলো বের হলো না। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, একদিন চলো কোথাও ডিনারে যাই। অর্ষা ভাবলেশীন হয়ে বলল, আচ্ছা। মনে মনে আবারও আহনাফ নিজেকে বকতে লাগলো। জিভে ফ্রেশ না হয়ে খেতে বসলাম। অর্ষা রান্নার হাত ভীষণ ভালো, কিন্তু এত ভালো রান্নাও এখন তার ভালো লাগছে না। তিতকুটে লাগছে সবকিছু। মনটা অস্থির হয়ে আছে, বুকটা অস্থির হয়ে আছে অর্ষার স্পর্শ পাওয়ার জন্য। এসব কি তবে কিছুই হবে না? ভালোবাসা লুকায়িতই থাকবে। কোনো রকম খাবার শেষ করলো আহনাফ। ওদিকে অর্ষার মাঝে অস্থিরতা কাজ করছে। যত যাই হোক না কেন, সে তো আহনাবকে ভালোবাসে, কিন্তু তার চেয়ে সে নিজেকে ধরা দেবে না। এতটা মূল্যহীন সস্তাও সে নয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, তবে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অর্ষা বলল, গেলে এখনই চলে যায়, পরে কিন্তু আবার জোরে বৃষ্টি শুরু হবে। অর্ষার কথা আহনাব ভীষণ কষ্ট পেল। কিরকম নিষ্ঠুর মতো করে বলল, চলে যেতে একটুও কি মায়া লাগে না? ওনা বলে ভালোবাসে, তাহলে কি করে ভালোবাসার মানুষটিকে আবার চোখের আড়াল হতে বলে? আহনাফের অভিমান হলো, পাহাড় সমান না, সমুদ্র সমান না, এক আকাশ সমান। অভিমান নিয়ে সিদ্ধান্ত নিল, সত্যি সে চলে যাবে, কিছুই বলবে না। খাটের উপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে যাওয়ার পূর্বে বলে যাচ্ছে, ভালো থেকো, সাবধানে যাবে। আহনাফ আর পিছু তাকাল না। বাড়ি থেকে বের হয়ে সোজা গাড়িতে গিয়ে উঠল। অর্ষা ভেবেছিল আহনাফ হয়তো একবার পিছু তাকাবে, কিন্তু তাকায়নি। মানুষটা তো তাকে ভালোই বাসে না। সেদিন শুধু শুধু ওসব কথা বলেছিল। আচ্ছা, ভালো না বাসো কি হতো? আজ রাতটা থেকে গেলে কাজটা কি এত বেশি জরুরি ছিল? দরজা বন্ধ করে ফুপিয়ে কেঁদে ওঠে অর্ষা। দরজা তখন কড়া নাড়া শব্দ হয়। দুহাতে চোখের পানি মুছে দরজা খুলে দেয়। আধ ভেজা হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে রয়েছে আহনাফ। অর্ষার চোখে মুখে খুশি ঝিলিক দেখা যাচ্ছে। আবার মনে প্রশ্ন জাগলো, ফিরে এলেন কেন? অর্ষা কিছু জিজ্ঞেস করার আগে আহনাফ বলল, অর্ষা, বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে, চিনচিন ব্যথা হচ্ছে, তৃষ্ণা কাতর হয়ে রয়েছে। এত ঝড় বৃষ্টি মনকে শান্ত করতে পারছে না, বরং উল্টো প্রাকৃতিক
ঝড় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বুকের ঝড় বৃষ্টিও প্রবল বেগে বাড়ছে। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। তুমি কি আমায় বাঁচাবে? এই ব্যথা উপশম হবে? তৃষ্ণার্ত বুকে তৃষ্ণা মেটাবে? জড়িয়ে ধরবে একবার? কি নিদারুণ আবদার! অর্ষা আপ্লুত হয়, আবেগে ভেসে যায়, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে, কান্না আটকায় না। ঝাঁপিয়ে পড়ে সে আহনাবের বুকে। আহনাব শতসহস্র বার চায় তার বুকের এই ব্যথাটা বারংবার হোক, আর সে ব্যথার উপশমের একমাত্র নিয়ামক হোক অর্ষা। ভালোবাসার জন্য কাতর এক তৃষ্ণার্ত প্রেমিক তার প্রিয়তমাকে বুকে জড়িয়ে তৃষ্ণা মেটাচ্ছে। একটু চাওয়া একটু পাওয়াতে যে এত সুখ এত আনন্দ থাকতে পারে তা বোধ করি দুটো ভালোবাসার মানুষ ব্যতীত আর কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। বাইরে তখনও প্রবল বৃষ্টি, বাতাসের তোড়ে দরজার পর্দা উঠছে, বৃষ্টি ছাটে ভিজে যাচ্ছে বারান্দা। ফুঁপিয়ে কেঁদে ওঠে অর্ষার, মুক্ত কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় আহনাব। আবেশ বন্ধ দুচোখে পাতা ভেদ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অর্ষার। এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে ঘরের দরজাটা লাগিয়ে দিল আহনাব। লাইট নিবানোর প্রয়োজন হলো না। এর পূর্বেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো। বৃষ্টির সাথে সাথে আকাশে গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। মৃদু আঁতকে উঠল বাহুর বন্ধন আরো জোরালো করছে আহনাব। তার ইচ্ছে করছে অর্ষাকে বুকের ভেতর ঢুকিয়ে রাখতে। সজ্ঞানে এবার সে অসম্ভবরত একটা কাণ্ড ঘটে ফেলল। প্রকার চুমুনে নিবদ্ধ করে নিল প্রিয়তমার উষ্ণদয়। বৃষ্টির রাতকে সাক্ষী রেখে রহস্যময় সুন্দর রজনী কাটে দুজনের। যে প্রহরটি দুজনের জন্যই ছিল অনাকাঙ্ক্ষিত তবে ইচ্ছেময়। মাটি সোদা গন্ধে মুখরিত চারপাশ। তিয়াসকে কোলে নিয়ে বসে আছে অর্ষা। তার চোখে মুখে খুশির আওরণ। আহনাব আজ এ বাড়িতে থেকেই অফিসে গেছে। ভাই ভাবি বাড়িতে ফিরেছে কিছুক্ষণ আগে। কুসুম আর তিয়াসকে বাড়িতে পৌঁছে দিয়ে রুহুল অফিসে চলে যায়। কুসুম শাড়ি পাল্টে অর্ষার পাশে এসে বসল। আর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, মিটমিট হাসছিস কেন? অর্ষা হকচকিয়ে যায়। মেঘমন্দ্র কণ্ঠে বলে, কই না তো। রোজা আছিস? হ্যাঁ। টুম্পা এসেছিল? তিয়াসের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল কুসুম। অর্ষা এবার লজ্জায় পড়ে যায়। ভাবিকে কি করে সে কথাটি জানাবে বুঝতে পারছে না। উত্তর না পেয়ে কুসুম তাকালো অর্ষার দিকে। অর্ষা ইনিয়ে বিনিয়ে বলল, এসেছিল কিন্তু পরে চলে গেছে। চলে গেছে কেন? তোর ভাই না বলে এসেছিল তোর সাথে যেন থাকে। অর্ষা ফাঁকা ঢোক গিল। মনে মনে প্রবোধ ও শুনে এত লজ্জা পাওয়ার কি আছে? আহনাব তার স্বামী, সে আসতেই পারে, রাতে থাকতেও পারি। এই সহজ সত্যি কথা বলতে এত কিসের ভীরুতা? কিসেরই বা এত ইতিহস্ত? সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, থাকার জন্য এসেছিল। আহনাব এসেছিল রাতে, তাই টুম্পা চলে গেছে। কি বলিস? ও আসবে আগে বললি না? রাতে শাক ডিম দিয়েই ভাত খেয়েছিস। হুম, আমিও জানতাম না সে আসবে। কোথায় এখন? অফিসে গেছে। কুসুম এই প্রসঙ্গে আর কিছু বলল না। কিছুক্ষণ কেয়ার কথা বলল। বোনের জন্য যে হৃদয় পুড়ে সেটা স্পষ্ট। অর্ষা কুসুমকে আশ্বস্ত করে বলল, তুমি অযথা টেনশন করো না। আজকে ভাই আসলে আমি কথা বলবো। দুপুরে গোসল করে নামাজ পড়ে শুয়ে মাত্র সেই সময় আহনাব ফোন আসে। মুচকি হাসে অর্ষা। ফোন রিসিভ করে অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করে, সকালে অফিসে পৌঁছে ফোন করেননি কেন? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা? অবশ্যই সত্যি কথা বলবে। আমার না খুব লজ্জা লাগছিল। আহনাবের কথা ধরন শুনে অর্ষা খিলখিল করে হেসে ওঠে। ওর হাসির শব্দ ফোনের উপর প্রান্ত থেকে নীরব হয়ে শোনে আহনাব। নতুন নতুন প্রেমে পড়লে যে রকম অনুভূতি সঞ্চার দুটি হৃদয়ে বহমান থাকে, এই দুটো মানুষের অবস্থাও ঠিক সেরকম। আহনাবের কোনো সাড়া শব্দ না পেয়ে অর্ষার হাসি মিলিয়ে যায়। লাইনে আছে নাকি কেটে দিয়েছে শিওর হওয়ার জন্য কান থেকে ফোন সরিয়ে নিয়ে দেখলো একবার লাইনে তো ঠিকই আছে। সে পুনরায় ফোন কানে দিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে ফিরতি উত্তর এলো, শুনছি। চুপ করে আছেন কেন? বললাম তো শুনছি। আমি তো এতক্ষণ কিছু বলিনি। আপনি কি করে শুনলেন?
সবসময় শুধু কথাই শুনতে হবে? তবে হাসির শব্দ শুনলাম না। অর্ষা থমকে যায়, কণ্ঠ খাদে ফেলে বলে, ধুর, এখন থেকে তো আপনার সামনে হাসতে গেলেও আমার ১০ বার ভাবতে হবে। কেমন না কেমনভাবে হাসি, আমি আল্লাহ ভালো জানে। তিনি তো সবকিছুই জানেন। সত্যি জানেন? আমিও তোমার হাসির ব্যাপারে জানি। কি জানেন? এই যে তোমার হাসি সুন্দর, হাসির শব্দও সুন্দর। চাপা, শোনো, আমি কোনো মেয়ে পটাচ্ছি না যে চাপাবাজি করতে যাব। আর এসব মেয়ে পটানো ফটানো আমার ধারে নেই। আমি আমার বিয়ে করা বউয়ের হাসি প্রশংসা করছি। তার হাসি কার কাছে কেমন সেসব জেনে তো আমার কোনো কাজ নেই। আমার বউ আমার কাছে সেরা। তার হাসি আমার কাছে বিশ্বের সব মেয়ের হাসি থেকে সুন্দর। তোমার কোনো দ্বিমত আছে? দ্বিমত থাকলেও কি মানবেন? তা অবশ্য মানব না। যাই বলেন, আমি কিন্তু পটে গেছি। পটলেও তুমি আমার, না পটলেও তুমি আমার। তোমার ক্ষেত্রে কোনো ছাড় নেই। ইউ আর পার্মানেন্ট মাইন্ড, অনলি মাইন্ড। অর্ষা মুচকি হাসে। যতটা ধৈর্য ধারণ সে করেছিল তার ফল বোধহয় এখন পাচ্ছে। অন্য পাশে ফিরে শুয়ে বলল, আপনি কি একটা কথা জানেন? কি? আপনি যে অনেক রোমান্টিক। অবশ্য আমি কখনো ভাবিনি আপনি এত রোমান্টিক। আমি তো ভাবতাম আপনার মধ্যে রসকস কিচ্ছু নেই। আহনাফ শব্দ করে হেসে ওঠে। চেয়ার পিঠ ঠেকিয়ে বলে, আমিও জানতাম না। জানবো কি করে বলো? আগে তো আর বউ ছিল না। ও আচ্ছা, আপনি যে রোমান্টিক তা শুধু আমাকেই জানাচ্ছেন? অবশ্যই। তুমি কি চাচ্ছ আমি পুরো বিশ্ববাসীকে জানাই? আশা হেসে বলল, না। দেখো, তুমি যদি চাও আমি পুরো বিশ্বকে জানাতে রাজি আছি আমি তোমায় কতটা ভালোবাসি। তবে আমি কতটা রোমান্টিক, আমার মাঝে কতটুকু প্রেম রয়েছে তা শুধু একমাত্র তুমি জানবে। তুমি এই প্রেমের, এই ভালোবাসার হক দাবিদার। আমি চাই আপনি আমায় কতটা ভালোবাসেন এটা শুধু আমি জানি, আমি বুঝি। আমার বড্ড ভয় হয় যদি এই ভালোবাসার কারো নজর লেগে যায়। লাগবে না, তুমি আমি আমরা সারা জীবন একসাথে থাকবো, একসাথে বাঁচবো। আপনি অন্যদের সামনে যেমন গম্ভীর, রাশভারী ছিলেন তেমনি থাকবেন, ঠিক আছে? আহনা হেসে বলল, ঠিক আছে। আর তুমিও যেমন চুপচাপ ভীতু আর বোকা স্বভাবের ছিলে তেমনি থাকবে। তোমার চঞ্চলতা, তোমার চোখ আমার জন্য অস্থিরতা শুধু আমি দেখতে চাই। চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসে অর্ষা। ফোনের অপর প্রান্তে প্রাণ জুড়ানো হাসিতে মনকে তৃপ্তি করে আহনাফ নিজে। সকালে মেজাজ ভীষণ খারাপ। কাদা পানি পেরিয়ে সে খুব সাবধানে পা ফেলে হাঁটছে। মেজাজ খারাপের কারণ তার ভাই মাহিব গতকাল রাতে বলল, সকাল তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে স্কুলে দিয়ে আসবো। সকালও তাই ওর বান্ধবীদের বলে দিয়েছে স্কুলে চলে যেতে। রেডি হয়ে বের হবে তখন সেলিমা বেগম জানালেন জরুরি কাজে মাহিব আরো আগেই অফিসে চলে গেছে। এ কথা শোনার পর মিষ্টি মেয়ে সকালটাই খারাপ হয়ে গেল। মেজাজ খারাপ নিয়ে সে কি পরীক্ষা দেবে কে জানে। বাম সাইডের রাস্তা দিয়ে রিকশা টুংটাক শব্দ শুনে সকাল দাঁড়িয়ে যায়। বৃষ্টি বাদলের দিনে রিকশা পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। ভাড়া যদি তখন প্রায় আকাশচুম্বন, তবে উপায় নেই। কাদার মধ্যে হাঁটা চেয়ে একটু বেশি ভাড়া দিয়ে স্কুলে পৌঁছানোটা জরুরি। রিকশা থামানোর জন্য হাত বাড়াতে গিয়ে নামিয়ে ফেলল সে। ফাঁকা রিকশা নয়, মানুষ রয়েছে। রিকশাটা তবুও তার সামনে এসে থামল। পেছনে বসে থাকা প্যাসেঞ্জারটি অন্য কেউ নয়, যার জন্য সে পাগল সেই ছেলে আহির। হুড তুলে রাখায় বুঝতে পারেনি তখন। আহির আগাগোড়া পরখ করে সকালকে। সাদা সালোয়ার আর সাদা জুতায় অনেকখানি কাদা লেগে আছে। কামিজের কোনায় কাদার ছোপ ছোপ দাগ। সে এবার সকালের মুখের দিকে তাকালো। আহিলকে এমনভাবে তাকাতে দেখে লজ্জা পড়ে গেল সকাল। সে জানে তার বর্তমান অবস্থা খুবই খারাপ। এই সময় কি কি তার আহিলের সঙ্গে দেখা হতে হলো? কি দরকার ছিল? সে জবুথবু হয়ে দাঁড়িয়ে রইল। অথচ তার স্কুল পৌঁছানো খুবই প্রয়োজন। পা চলছে না, স্তব্ধ হয়ে দৃষ্টি রেখেছে রাস্তার অন্য পাশে। পরীক্ষা তোমার? থমথমে কণ্ঠে প্রশ্ন করল আহিল।
সকাল মুখে কিছু বলল না, শুধু উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে দাঁড়িয়ে আছো কেন এখানে? রিক্সার জন্য। উঠে আসো। জি জি। বললাম রিক্সায় উঠে আসো। সকাল কি যেন একটু ভাবলো, বলল না থাক, আমি যেতে পারবো। যেতে পারবে সেটা আমিও জানি। পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা উচিত। এভাবে রিক্সা না পেয়ে যদি বিরক্ত হয়ে মাথা আর ঠান্ডা থাকবে না, অন্য রিক্সা নিয়ে নেব। আরে বাহ, তুমি কি আমায় এড়িয়ে চলার চেষ্টা করছো? একদম না, আপনি ভুল ভাবছেন। তাছাড়া আপনি তো বলেছেন আমি যেন আপনার থেকে দূরে দূরে থাকি। তা ঠিক, কিন্তু এখন তো তোমার রিক্সাটা প্রয়োজন। ঠিক আছে, আমি নেমে যাচ্ছি, তুমি যাও এই রিক্সায়। আপনি কেন নামবেন? আপনি যান, সমস্যা নেই তো। আহিল রিক্সা থেকে নেমে বলল, রাস্তার ওই পারে আমার বন্ধুর বাসা, একটু আমি হেঁটে যেতে পারবো, তুমি যাও। সত্যি বলছেন? মিথ্যে হলে নামার প্রয়োজন নেই, আমরা রিক্সা শেয়ার করতে পারবো। সত্যি। এবার যাও তুমি, দেরি হয়ে যাচ্ছে না? সকাল হাত ঘড়ির সময় দেখে নিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকলে সত্যি দেরি হয়ে যাবে। সে রিক্সার কাছে গিয়ে বলল, যাই তবে, সাবধানে যেও, মন দিয়ে পরীক্ষা দিয়ে দোয়া করবেন অবশ্যই। বাই দ্য ওয়ে, কি পরীক্ষা এখন? সাময়িক। আচ্ছা, সাবধানে যেও। আহিল রিক্সাওয়ালাকে বলে দিল, মামা স্কুলের সামনে নামিয়ে দিয়ে। এরপর ভাড়াটাও সে মিটিয়ে দিল। সকাল অবশ্য বাধা দিয়েছিল কয়েকবার। রিক্সা চলতে শুরু করার পর আহিল হাঁটতে শুরু করে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে সে রিক্সা খুঁজছে। সকালকে এই রিক্সাটা দেওয়ার জন্যই কিছুক্ষণ পূর্বে সে মিথ্যা বলেছে। বৃষ্টি হচ্ছিল বিদায় বাইক নিয়ে আজ বের হয়নি। হাঁটতে হাঁটতে কিছুটা পথ এগিয়ে গিয়ে একটা রিক্সা পাওয়া গেল। আহিল এসে পৌঁছেছে অফিসে। আহনাফ এখন প্রায় অফিসে আসে বলে সে একটু ঢিলেমি করছে। রাতে বৃষ্টি হয়, ঘুমটা বেশ ভালোই হয়েছিল, তাই আর সকাল সকাল অফিসে আসেনি। দুদিন পরে আশাকে বাসায় নিয়ে আসে আহনাফ। ভালোবাসা আদান প্রদান হওয়ার পর থেকে দূরত্ব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। একটু পরপরই প্রিয় মানুষকে দেখতে ইচ্ছে করে যাচ্ছে, তাই অবস্থা। রুহুলের সাথে অসার কথা হয়েছে। কেয়ার নাম শুনে মুখটা প্রথম দিকে গম্ভীর করে ফেলেছিল। অসা সুন্দর করে গুছিয়ে কথা বলে রুহুলের মন গলিয়ে ফেলেছে। কুসুম তখন কিছুই বলেনি, বোনের জন্য কোনো রকম সাফাইও গায়নি, কারণ সে খুব ভালো করেই জানতো আর যাই হোক না কেন রুহুল অসার কথা ফেলবে না। কেননা সময় যে বদলিয়েছে, অসা নীরব দাপট রয়েছে এ বাড়িতে ভাইয়ের কাছে। তবে এ কথাও সত্য, অর্ষা পূর্বে যেমন ছিল বর্তমানে তেমনই আছে। এর মধ্যে দাপুটে কোনো ভাব কখনই পরিলক্ষিত হয়নি, বোধ করেনি, কখনো হবেও না। মেয়েটার মনটা যে ভীষণ নরম। কেয়াকে মেনে নিতে রাজি তো হয়েছে রুহুল, তবে একটা শর্ত মাঝখানে জুড়ে দিয়েছে, শ্বশুরবাড়ির সবাইকে, এমনকি আহনাবকেও তার নিজে মানাতে হবে। তাহলেই কেয়াকে ক্ষমা করে দেবে। শ্বশুরবাড়ি বাকিদের নিয়ে কোনো সমস্যা নেই, ম্যানেজ করা যাবে। তার ভয় শুধু আহনাফের নিয়ে। না জানি সে বিষয়টা কেমন ভাবে নেয়, অথবা কেয়ার নাম শুনলেই আবার রেগে যায় কিনা। সন্ধ্যা ইফতারের পর ভয়ে ভয়ে সে আহনাফকে বলল, একটা কথা বলতাম। আহনাফ নামাজ পড়ে এসে শুয়েছে মাত্র, ক্লান্ত স্বরে বলল, বলো। রাগ করবেন না, বলেন। তার মানে তুমি রাগ করার মতোই কোনো কথা বলবে? আচ্ছা, তাও রাগ করবো না, বলো। কেয়ার বিষয়টা শুরু থেকেই সব বিস্তারিত বলল অর্ষা। আহনাফ নিশ্চুপ হয়ে শুনে গেছে, মাঝখানে কোনো কথা বলেনি। অর্ষার বলা শেষ হলে সে বলল, বুঝলাম, বেশ ভালো। অতীতে একটা দুর্ঘটনা হয়েছিল, আমার রাগে ক্ষোভেও ছিল ঠিক। সুইজারল্যান্ড তোমায় আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? কি? সময় অনেক কিছু বদলে গিয়েছে, আজও আমি এই কথাটি বলছি। সে তোমার বেয়াই, বড় বোনের মতো। সেই পরিচয়টা এখন থেকে বহাল থাকবে। অতীতে কি হয়েছে না হয়েছে সেসব আমি আরো আগেই মন থেকে মুছে ফেলেছি। তোমরাও ভুলে যাও, আর তাকেও ভুলে যেতে বলে দিও। অর্ষা উষ্ট্রদয় তৃপ্ত হাসি ফুটে ওঠে। আহনাফ চোখ বন্ধ করে বলল, আর কিছু? না না। সে অর্ষার হাত ধরে হ্যাচকা টানে কাছে এনে বলল, এবার একটু জড়িয়ে ধরো। হাতে টান পড়ায় সে আহনাফে অনেকটাই কাছে চলে গেছে। তার আর জড়িয়ে ধরতে হলো না। অর্ষাকে শুয়ে আহনাফ নিজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন।
সময়ের সাথে সাথে গ্যাঞ্জাম পার্টি গ্যাংও কেমন যেন মিউয়ে যাচ্ছে। ব্যাপারটি গ্যাংয়ে কোনো সদস্যই ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে। মাঝে মাঝে তো ইচ্ছে করে সেই আগে সময়টিতে চলে যেতে। রাতে ঘুরতে যাওয়ার আগে সকলে একত্রিত রুম কল আসে। আশিকের মুখটা শুকনো দেখাচ্ছে। লামিয়া তাই বলো, কি রে, আজ যে এখনো কোনো কবিতা বলিস না? আশিক দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছে, একটু নড়েচড়ে বলল, সারাদিন তোদের মতো গিলি না। আমি রোজা রেখেছি, এখন মুখ দিয়ে কথা বের করতেই কষ্ট হচ্ছে, আর তুই আছিস কবিতা নিয়ে। জুই চয়ের মতো শব্দ করে বলল, আহারে বেচারা, কিছু বললাম? আজ জুই, যা ইচ্ছে আজ কর তুই। রেশমি বলল, আচ্ছা শোন, তোদেরকে একটা কথা বল আছে। দিদা ফুটো বোতলে চুমুক দিয়ে বল, নকরামি না করে বলে ফেল। মাহিত তোদের সবাইকে একটা ট্রিট দেবে বলেছে ইফতারের পর। কোন দিন যাবি বল? দিদার হরবড় করে বলা শুরু করে, এটা তুই আগে বলবি না? চল যাই এখনই। আহিল মৃদু ধমক দিয়ে বলো, মাথা ঠিক আছে? রাত বাজে 11টা, আর এখন যাবি রেস্টুরেন্টে খেতে? সারাটা জীবন খাই খাই করে গেলি, জীবনে খাওয়া ছাড়া আর কি আছে বন্ধু? যাই হোক, ডেট থাকলে আগে আগে ফিক্সড কর। খাওয়ার বেলায় বেশি দেরি করতে নেই। সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলে আগামী পরশু সবাই মিলে দেখা করব। আর ট্রিট তো অবশ্যই দেবে মাহিত। সকাল 7টার দিকে জহির চৌধুরী, আহনাব আর আহিল অফিসে চলে গেছে। বাসায় এখন আমিনা বেগম, অর্ষা আর রেনু। আজকে আফরিনের আসার কথা, তাই আমিনা বেগম ভীষণ অস্থির হয়ে আছে। এতদিন বাদে মেয়ে আসবে, এটা কি কম খুশির খবর নাকি? যদিও প্রতিদিনের ফোনে কথা হওয়া আর সামনে থেকে মেয়েকে কাছে পাওয়া, আদর করার মাঝে বিস্তর তফাৎ রয়েছে। তিনি রেনুকে রান্নার বন্দোবস্ত করতে বলছেন, কি কি জোগাড় করবে তারই ফরমায়েশ করছেন। শাশুড়ির চোখে মুখে ছড়িয়ে থাকা আনন্দটুকু দূর থেকে লক্ষ্য করে অর্ষা। এখন কেন জানি অর্ষার কাছে মনে হচ্ছে আমিনা বেগম বয়সে অনেক কমে গেছে। কেন এমনটা মনে হচ্ছে? হঠাৎই তার মনটা একটু খারাপ হয়ে যায়। নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেছে মুহূর্তের মাঝে। ওপারে কেমন আছে মা? ভালো আছে কি? দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে আমেনা বেগমের কাছে এসে বসে। আমেনা বেগম এবার অর্ষার দিকে তাকিয়ে আবার রেনুর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। কথা শেষ হলে তিনি অর্ষাকে জিজ্ঞেস করেন, কি কিছু বলবে? অর্ষা দুদিকে মাথা নাড়ালো। শরীর খারাপ করছে না, আমি ঠিক আছি। আপু কখন আসবে? গাড়িতে উঠেছে, বেশি সময় লাগবে না। রান্না বান্না কি এখনই করবেন? হ্যাঁ, আফরিন এসে খাবে তো। অর্ষা জানতে পারে প্রতি মাসে মেয়েদের 1 সপ্তাহ যে ছুটিটা পায় হয়, আফরিনও এখন তাই পেয়েছে। এজন্য সে রোজা নেই। রেনুর সাথে রান্না করছিলেন আমিনা বেগম। অর্ষাকে আসতে দেয়নি। আফরিনের জন্য আহনাব আর আহিলও বেশিক্ষণ অফিসে থাকেনি, একটু আগেই চলে এসেছে। আফরিন প্রায় এলো বলে। অর্ষা সোফায় চুপ করে বসে আছে। আহনাবের কাছেও যায়নি আসার পর থেকে। আজ তার মনটা ভীষণ খারাপ, কোনোভাবেই মনটাকে সহজ করতে পারছে না। খুব করে মাকে মনে পড়ছে। আহনাব এসে একবার ডেকে গেল। প্রচণ্ড অনীহা নিয়ে সে রুমে যায়। অর্ষাকে মনমরা হয়ে থাকতে দেখে আহনাব জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ? উফ, এমনি ভালো লাগছে না। খারাপ লাগলে রেস্ট করো। অর্ষা কিছু বলল না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আসছি বলে সে রুম থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো, মা, জড়িয়ে ধরলো কি রোজা হালকা হয়ে যায়? আমিনা বেগম ব্যস্ত হাতে তরকারি নাড়ছিল। রেনু হাঁ করে তাকিয়ে আছে। অর্ষা এই প্রশ্ন অপ্রস্তুত হয়ে পড়েন আমিনা বেগম। যদিও তিনি জানেন অর্ষা নেহাতি প্রয়োজনের তুলনায় অধিক সহজ সরল, তথাপি তো এমন প্রশ্ন করতে পারে ভেবে অপ্রস্তুত হন বটে। কথাটা তো আহনাবকে জিজ্ঞেস করলেই পারত, নাকি এখনো দুজনে ঝগড়া চলছে? অর্ষার শাশুড়ি মুখের দিকে উত্তরের জন্য তাকিয়েছিল। তাকে নিশ্চুপ দেখে বিমর্ষ হয়ে বলে, যদি হালকা না হয় তাহলে
আপনাকে একটু জড়িয়ে ধরতাম। মায়ের কথা খুব মনে পড়ছে। চোখে পাতা ভিজে ওঠে আমেনা বেগমের। বর্ষা তাকে জড়িয়ে ধরার জন্য প্রশ্নটি করেছিল, আর সে কিনা ভেবেছে আহনাবকে জড়িয়ে ধরবে, তাই এই প্রশ্ন করেছে। তিনি এবার অর্ষার কথা উত্তর দিলেন না, শুধু হাত টেনে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলে, তুই অনেক পাগলি রে মা, জানিস? অর্ষা কিছু বলে না, সে কাঁদছে। আনন্দে কান্না বোধ হয়। আমেনা বেগম শরীর অদ্ভুত একটা ঘ্রাণ আসে, অর্ষা তো পাচ্ছে। আচ্ছা, এটাই কি মামা গ্রান? অর্ষা কোথাও যাচ্ছে দেখার জন্য আহনা পিছু পিছু বেরিয়েছিল। যখন রান্নাঘরের বাইরে এসে এই দৃশ্য দেখলো, তখন তার একই সাথে ভালো যেমন লাগলো, তেমন আবার অর্ষার জন্য কষ্টও লাগলো। প্রিয় মানুষের কোনো কষ্টই যেন সহ্য করা যায় না। সে বেশিক্ষণ যেখানেই থাকলো না, পাছে আবার বউ বা মাকেও দেখে নেবে। রেনু চোখ ছলছল করছে। সে পেঁয়াজ কাটতে কাটতে একটু কেঁদেই দিল। পেঁয়াজ কাটা এই হলো সুযোগ। পেঁয়াজের ঝাঁঝে চোখ জ্বালা করছিল বলে চোখ থেকে পানি বেরিয়েছে, এমন অজুহাত দেওয়াই যায়। আমেনা বেগম রেনু কাঁপানো শব্দ শুনে বুঝতে পারেন, অন্যের হাতে রেনুকে টেনে জড়িয়ে ধরে বলেন, আমার মেয়েগুলো আহ্লাদি। রেনু এবার খুশিতে শব্দ করে কেঁদে ফেলেন। চোখের পানি মুছে বলেন, আপনি মেলা ভালা মানুষ খালাম্মা, আপনি অনেক বাইচা থাকেন, আমি দোয়া করি। অর্ষাও চোখের পানি মুছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এখন তার কেমন যেন লজ্জা লাগছে। আবদারটা বাচ্চাদের মতো হয়ে গেছে না? আমিনা বেগম হেসে ফেলে অর্ষার গালে হাত দিয়ে চুমু খেয়ে বলো, যা ঘরে যা। অর্ষা এক ছুটে রুমে চলে যায়। এতক্ষণ তার কলিজা ঠান্ডা হয়েছে। অস্থির অস্থির ভাবটা এখন আর নেই। আহনাপ একটা বই নিয়ে বসেছিল। অর্ষাকে দেখতে পেয়ে শুনিয়ে শুনিয়ে বলল, আচ্ছা, রোজা রেখে স্বামীকে জড়িয়ে ধরলে কি রোজা হালকা হয়ে যায়? না মানে, যদি হালকা না হয় তাহলে বউটা যেন আমায় একটু জড়িয়ে ধরে। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না।